আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে ৩০ আগস্টের আগেই সই করবে বাংলাদেশ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও জাপানের রাষ্ট্রদূত ইউআমা কিমিনোনের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আশিকুল আলমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও জাপানের রাষ্ট্রদূত ইউআমা কিমিনুরি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তাদের সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দেশে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের চিন্তা করছে সরকার। জুলাই এবং অগাস্টের যে ঘটনাগুলো, যেই স্টুডেন্ট লেড যে প্রোটেস্ট হয়েছে এবং যেইখানে যেই ধরনের ম্যাসাকার হয়েছে, সেটার উপরে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট হবে কিছুদিনের মধ্যেই। খুবই দ্রুত এই বিষয়ে যে ইন্টারন্যাশনাল যে একটা কনভেনশন আছে, আগের গভর্নমেন্ট এটা সাইন করে না, আমরা এটা সাইন করব। 30 অগাস্টের আগে এটা সাইন হবে। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে প্রধান উপদেষ্টার আহ্বানে অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বিনিয়োগ বাড়াতে জাপান ও যুক্তরাজ্য প্রস্তুত বলেও জানান প্রেস সচিব। আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন, এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। ব্রিটেনে প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল, এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যে মানিটা লন্ডার হয়েছে, সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাইকমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে বৃহস্পতিবার ঢাকা আসছে জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল। সংস্থাটির জেনেভা মিশন থেকে 3 সদস্যের প্রতিনিধি দল ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পর হত্যাকাণ্ডের চূড়ান্ত তদন্ত করবে। এই সপ্তাহে ইউএনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসছে, যাতে ওরা একটা ক্রেডিবল এবং ইমপার্শিয়াল একটা ইনভেস্টিগেশন করতে পারে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিদিনই চলছে অভিযান, গ্রেপ্তার, রিমান্ড আর শুনানি। সবশেষ গতরাতে পল্টন থানায় যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। র্যাবের হাতে আটক কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিরও রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর অফিসে অভিযানে উদ্ধার করা হয়েছে বৈদেশিক মুদ্রা সহ 10 লাখ টাকা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সিএমএম কোর্ট হয়ে উঠেছে টপ অব দ্য কান্ট্রি। প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে কদিন আগেও প্রশাসন দাপিয়ে বেড়ানো কর্মকর্তাদের। সবশেষ এ তালিকায় যুক্ত হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। বিকেল 3টার পর পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় তাদের কোর্টে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আসামিদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও তোলা হয় আদালতে। 5 আগস্ট সরকার পতনের পর 13 আগস্ট রাত থেকেই গ্রেপ্তার হতে থাকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সব এমপি মন্ত্রীরা। বিভিন্ন সময় তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে ঘেরাও করা হচ্ছে বাসাবাড়িও। গতরাতেও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর কার্যালয়ে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষ জড়ো হওয়ার পর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বেশ কয়েকটি ভোল্ট থেকে প্রায় 10 লাখ টাকা সহ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। 12:30 থেকে 2:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন।
শুধু রাজনীতিবিদ নয়, রোশানলে রয়েছে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সাংবাদিকরাও। দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে। পরে উত্তরা পূর্ব থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সুমন তানভীর, RTV, ঢাকা। জুলাইয়ে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন। এদিন ময়মনসিংহে শেখ হাসিনা সহ ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি তদন্তের আবেদন করা হয়েছে, যা একটি মামলার অধীনে অন্তত তদন্ত করা হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অচেনা ৫০০ জনকে আসামি করে মামলা করেন জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমেদ। এখানে ৭৭ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ চট্টগ্রামের যারা আছেন তার মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং আসিফ ইনান সহ ৭৭ জনকে এখানে আসামি করা হয়েছে। এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা গ্রহণ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তার ছেলে শফি মুদাসির, APS মনির হোসেন, পুলিশের DIG মোল্লা নজরুল ইসলাম সহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য চেয়ে BFIUA-তে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। স্বরাষ্ট্রমন্ত্রীর অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও ঠিকাদারদের কাছে থেকে ঘুষ নেয়ার অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে সাতক্ষীরার সাবেক জেল সুপার সাইদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ভ্রমণ করার মতো অবস্থানে নেই। তাই চিকিৎসকরা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিলেও সেটা বাস্তবায়নে জটিলতা রয়েছে। এ কথা জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে প্রায় ১.৫ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাত 8:30টার দিকে ঢাকার গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। ৮ জুলাই বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্য মেডিকেল বোর্ডের সমন্বয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। যে পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি। সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে, সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি ফ্লাই করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা করেন দ্রুত দেশের পরিস্থিতি শান্ত হবে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে এ আশাবাদ জানান তিনি। মির্জা ফখরুল বলেন, চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে, পারস্পরিক আস্থাও বৃদ্ধি পাবে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশের অন্তর্বর্তী সরকার, অর্থনৈতিক বাস্তবতা ও চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, যা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত আশা করেন দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আমাদের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ স্থিতিশীল হবে। বর্তমান সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন আধিপত্যে বিশ্বাস করে না। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আস্থাও আরো বৃদ্ধি পাবে। ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। ফখরুল বলেন, ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে বিএনপি। ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে। খান আলামিন, RTV, ঢাকা। ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে গঠন করা হবে স্বাধীন পরিচালনা পর্ষদ। এস আলম গ্রুপের হাত থেকে ব্যাংকটিকে রক্ষা করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে নেওয়া এস আলমের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের শেয়ার সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের যোগসাজশে 2017 সালে ইসলামী ব্যাংকের দখল নেয় এস আলম গ্রুপ। দেশের সবচেয়ে বড় এ বেসরকারি ব্যাংকের মালিকানা নেবার পর থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে 7,500 জনশক্তি নিয়োগ দেয় এস আলম। গঠন করে ফরমাইশি পরিচালনা পর্ষদ। দখলের পর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিদেশি উদ্যোক্তাদের শেয়ার ছেড়ে দিতে বাধ্য করে এস আলম গ্রুপ। এর মাধ্যমে নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকের 81.92% শেয়ারের মালিকানা নেয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ এ ব্যবসা প্রতিষ্ঠানটি। অবশেষে স্বৈরাচার সরকারের পতনের পর পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন কর্মকর্তা কর্মচারীরা, যার সিদ্ধান্ত জানালেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। তাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের যে শেয়ারগুলো আছে সেটা সরকারি মালিকানা থাকবে। যদি উদ্ধার না হয়, সরকার সেক্ষেত্রে বিক্রি করে মালিকানা ট্রান্সফার করবে, সরকার মালিকানা রাখবে না। মালিকানা প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। বিভিন্ন কায়দায় পাচার করা হয়েছে বৈদেশিক মুদ্রা। এস আলমের এসব লুট করা টাকা উদ্ধারে দুদক, BAIU ও CID একসঙ্গে কাজ করবে বলে জানান গভর্নর। আমরা এটা বের করতে পারবো আস্তে আস্তে, সময় লাগবে, কারণ তারা অনেক নামে এবং বেনামে অনেক প্রচুর, বেনামিগুলো বের করতে সময় লাগবে, কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা যাবে, কারণ যখন এই ঋণগুলো সার্ভিসিং হবে না, বোঝা যাবে যেটা কাজে আছে। ইসলামী ব্যাংকের উপর জনগণের আস্থা ফেরাতে সম্মিলিত চেষ্টা দরকার বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। আগামীতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা কেউ চাই না। অরণ্য গফুর, RTV, ঢাকা। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে হু হু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি। এতে বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ফেনীতে স্মরণকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েক লাখ মানুষের জীবন। আখাউড়ার কালিকাপুরে পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী নারীর। এদিকে আগামী 48 ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্য ছবিতে নুসরাত জাহান সিন্ধের রিপোর্ট। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে ফেনী জেলা। মুহুরী, কুহুয়া ও সিলোনিয়ার পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশ ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজীর শতাধিক গ্রাম। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে নোয়াখালীর 9 উপজেলায় বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী জেলার 20 লাখ মানুষ। ডুবে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি ক্ষেত। ত্রিপুরার পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট অফিস, কাস্টমস ও বন্দর এলাকায়। আখাউড়া আগরতলা সড়ক পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সুনামগঞ্জেও বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই সহ বিভিন্ন নদীর পানি বেড়ে বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নুসরাত জাহান সিনথি, RTV। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর মতো সামরিক বাহিনীও নির্যাতিত হয়েছে বলে দাবি করেছেন সুবিধাবঞ্চিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান নাসির। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে দাবি জানান তিনি। বলেন, 15 বছর ধরে অত্যাচার সহ্য করতে হয়েছে। অনেক সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক বহিষ্কার, এমনকি আয়না ঘরেও বন্দী করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী অনেককে পদোন্নতি দেওয়া হয়েছে, আবার অনেককে হয়নি। এ সময় তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রাপ্য অধিকার ফেরত দেওয়ার আহ্বান জানান। অধিকার আদায়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর অফিসারদের বঞ্চনা নিরসন কমিটির ঘোষণা করা হয়। চাকরি থেকে বয়স থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তারা প্রমোশন পায় নাই, কেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, জোরপূর্বক অবসর দেওয়া হয়েছে, প্রশাসনিক আদেশে বের করে দেওয়া হয়েছে, তারপরে সামাজিকভাবে তাদেরকে নিগৃহীত করা হয়েছে। আমরা আশা করব যে অতীতের ন্যায় যেন আর আমাদেরকে অবহেলা না করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের নির্দেশে হত্যা সহিংসতার ঘটনায় জড়িতদের জবাবদিহিতা চায় জাতিসংঘ। মঙ্গলবার প্রেস ব্রিফিং এই তথ্য জানিয়েছে যে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব ভাবনা জানতে চাইলে মুখপাত্র ডুজারিক বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য শুরু থেকেই জবাবদিহির কথা বলেছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক থাকায় দেশটির অন্তর্বর্তী সরকারের সাথে কাজের প্রতীক্ষায় আছে তারা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের সংগ্রহ 4 উইকেটে 158 রান। ভারী বৃষ্টিতে মাঠ ভিজা থাকায় এদিন খেলা হয় মাত্র 41 ওভার। এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান শান্ত। পেস বান্ধব উইকেটে শুরুতে বল হাতে দাপট দেখান হাসান মাহমুদ ও শরীফুল। দুজনের দাপটে বোলিংয়ে 16 রানে 3 উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার আবদুল্লাহ শফিক করেন 2, অধিনায়ক শান মাসুদ 6 ও বাবর আজম ফেরেন 0 রানে। এরপর সাইম আয়ুব ও সৌদ শাকিলের 58 রানের জুটিতে ম্যাচে ফিরে দলটি। তবে দিনের শেষ দিকে 56 রান করা সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান। দিন শেষে শাকিল 57, রিজওয়ান 24 রানে অপরাজিত আছেন। হাসান ও শরীফুল নিয়েছেন 2টি করে উইকেট। দুর্নীতি দমন ও অনিয়ম রোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার 3 ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরু সিংকে বিদায়ের ইঙ্গিত দেন ফারুক। কথা বলেন ক্রিকেটারদের শৃঙ্খলা ও তামিমের ফেরা নিয়েও। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল।
পাপন অধ্যায় শেষ হওয়ার দিনে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক হন জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটার। এ যেন দেশের ক্রিকেটের ঐতিহাসিক একটি দিন। দায়িত্ব নিয়েই মিরপুরে বিসিবিতে সংবাদ সম্মেলন করে জানালেন নিজের অনুভূতি, প্রত্যাশা ও আশার কথা। দেশ এবং আমাদের দল সবার আগে। প্রথম দিন বোর্ডে ঢুকেই দিলেন সংস্কারের ডাক। গঠনতন্ত্র পরিবর্তন ছাড়াও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দিলেন কঠোর বার্তা। ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম। তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। খুব শিগগিরই ব্যর্থ কোচ হাতুরু সিংহের বিকল্প নেওয়ার কথাও জানান বিসিবি বস। আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে, যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো। তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই। আসলে নির্বাচক প্যানেলের স্বাধীনতা, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের কোড অফ কন্ডাক্টের বিষয়েও কঠোর অবস্থান ফারুকের। জানালেন সবাইকে নির্দিষ্ট নিয়ম মেনেই চলতে হবে। ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কি করতে পারবে। কথা বলেন তারকা ক্রিকেটার তামিমের ভবিষ্যৎ নিয়েও। তার আশা আরো 2-3 বছর জাতীয় দলে খেলবেন তামিম। তবে তামিম যদি আর না খেলতে চান, সেক্ষেত্রে অন্য কোনো দায়িত্বে বোর্ডে আসলেও বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলে মনে করেন বিসিবি সভাপতি। আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।